স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরান ও ইসরায়েলের টানা কয়েকদিনের সংঘাতে পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। নতুন করে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের হেডকোয়ার্টার্সে হামলার দাবি করেছে ইসরায়েল। রাতভর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানও। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার জরুরি বৈঠকে বসতে চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এদিকে ইরানে হামলার পরিকল্পনায় ট্রাম্পের অনুমোদনের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে চলছে বিক্ষোভ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনার নিন্দা জানিয়েছে রাশিয়া, ফ্রান্স ও উত্তর কোরিয়া। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেম সহ বেশ কয়েকটি শহরে ভয়াবহ বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালায় দেশটি। এর মধ্যে অন্তত 8টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করে আইডিএফ। অন্যদিকে ইরানের বেশ কিছু অঞ্চলে হামলা চালায় তেল আবিব। ইরানে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 639 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। আহত হয়েছেন 1000-এরও বেশি মানুষ। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে শুক্রবার নিউ ইয়র্ক সময় সকাল 10টায় জরুরি বৈঠকে বসতে চলেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর আগে সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণ নিয়ে অভিযোগ তুলে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানায় ইরান। এতে সমর্থন দেয় রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। এদিকে ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচনা করছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি বিবেচনা করে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন তিনি। ইসরায়েলি হামলায় কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ায় হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছেন বিক্ষুব্ধরা। এই সময় যুদ্ধে সরাসরি না জড়াতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণ মধ্যপ্রাচ্যকে পুরোপুরি অস্থিতিশীল করে দেবে বলে সতর্ক করেছে রাশিয়া। ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবেও আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। তেল আবিবকে ইরানের বেসামরিক স্থাপনায় হামলা না করার অনুরোধ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। বিনিয়ামিন, আরটিভি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলশানের নিজস্ব কার্যালয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সংবাদ সম্মেলন চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার নিউজে প্রত্যেকটা কিন্তু নাম দেওয়া হয়েছে যে কারা নিয়েছে, কারা কি কোন অফিসার নিয়েছে। এর মধ্যে কিছু আছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, কিছু আছে র্যাবের বর্তমান কর্মকর্তা যারা এখনো আছে, এবং ওই ভিকটিমদেরকে কন্টিনিউয়াসলি বিভিন্ন নামে বেনামে ফোন দিয়ে থ্রেট দিচ্ছে। আমরা we don't want to endanger the lives of the victims and the members of the affected families. আপনাদের যদি এটা দায়িত্ব না থাকে তাহলে আপনি কাদের উপর দিয়ে যাচ্ছেন এই ভিকটিমদের? শুনেন কারণ এই সরকার থাকবে কি থাকবে না, বা এই সরকার পরবর্তীতে শুনেন আপনার এটা তো মামলা করতে হবে, তাই তো? মামলা না করলে তো আপনার বিচার হবে না। আচ্ছা, ভিকটিমদের পক্ষ থেকে মামলা করতে হবে আইসিটিতে, কথা বুঝছেন? ইনভেস্টিগেশন হবে, তারপর চার্জশিট হইলে তখন আপনার কগনিজেন্স নেবে এবং ট্রায়াল শুরু হবে। এবং ওদের আপনার সিকিউরিটি এবং সেফটি, ভিকটিমসদের এবং আপনার উইটনেসেসদের, এখন আপনার যে 2024 সনের 24শে নভেম্বর আপনার আইসিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে। সেখানে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে আইসিটিকে, ইন্টারন্যাশনাল ক্রাইমস যে ট্রাইব্যুনাল, তাকে দেওয়া হয়েছে দায়িত্ব যে কীভাবে ভিকটিমের এবং আপনার উইটনেসেসের, সাক্ষীদের আপনার সিকিউরিটি এনশিওর করবে, কথা বুঝছেন? শুধু দায়িত্ব হলো এখন ওনাদের। আমাদের কাছে তো কোনো মেকানিজম নাই, সেই দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে। নাও ইট ইজ দ্য ডিউটি অফ দ্য ট্রাইব্যুনাল to ensure the safety and security of the victims and the members of the affected families. Clear? স্যার, একটা জিনিস আমি অ্যাড করতে পারি। আপনাদের কাছে অলরেডি চ্যাপ্টারগুলো রিলিজ হওয়ার কথা, প্রেস উইং জানিয়েছে যে করেছে। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 7 এই দুটোতেই কিন্তু অভিযুক্তদের নাম সহ আছে, কেস রিলেটেড করে। আজকে আমরা চ্যাপ্টার 6 রিলিজ করব, সেখানে আরো নাম পাবেন। সো একজন যে নাম রিলিজ করছি না, বড় বড় কর্মকর্তাদের ব্যাপারটা সত্যি না। আপনারা ছাপানোগুলো আমরা তো রিলিজ করে দিয়েছি। আমি একটু যোগ করে নেই এটার সাথে। প্রথম হচ্ছে, আপনারা যদি গত 10 মাস খেয়াল করেন, আমাদের জন্মের পর থেকে এ পর্যন্ত যে কটা রিপোর্ট আমরা দিয়েছি,
এবং তার প্রেক্ষিতে বেশ কিছু, কিন্তু শুধু একজন নয়, একজন আপনারা দেখছেন হেফাজতে আছে। এখনও আপনি খেয়াল করে দেখেন যে সন্দিগ্ধ অনেকের বিদেশ যাত্রায় স্থগিত রয়েছে, অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, যে মামলাগুলো ইতিমধ্যে আইসিটিতে গেছে। এটার প্রাথমিক অনেকগুলো কাজ কিন্তু আমরা করেছি। আবারও স্যারের সাথে একটা জিনিস একমত হয়ে বলছি যে আসলে ভিকটিমের নিরাপত্তা এবং সন্দিগ্ধ আসামি যাতে পালিয়ে না যায়, এই দুটি কারণকে বিবেচনায় রেখে সম্পূর্ণ জিনিসটা আমাদের পক্ষে চলমান অবস্থায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। টানা তৃতীয় দিনের মতো চলছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক। এ বিষয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, এখন পর্যন্ত কোন কোন দল বৈঠকে যোগ দিয়েছে জানাবেন, আর এই বিষয়ে সর্বশেষ যে তথ্য আছে আপনার কাছে জানতে চাইব। মাহবুবা, সব রাজনৈতিক দলই এরই মধ্যে যোগ দিয়েছে এবং বৈঠকও শুরু হয়ে গেছে। আমরা দেখেছি বিএনপি, জামাত এবং এনসিপি নেতারা এসে পৌঁছেছেন। বিএনপির যে প্রতিনিধি দল বরাবরের মতো এবারও সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে যোগ দিয়েছেন এবং জামাতের প্রতিনিধি দল সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে যোগ দিয়েছেন। এনসিপির প্রতিনিধি দল আমরা প্রতিদিনই দেখছি ভিন্নতা। যেমন গতকালকে এসেছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, আজকে এসেছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার নেতৃত্বে একটি দল। তো আজকের যে আলোচ্য সূচি, সেই আলোচ্য সূচির মধ্যে রয়েছে গতকালকের একটি অসমাপ্ত আলোচনা, সেটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। সেই বিষয়ে গতকালকে 1 ঘন্টার বেশি আলোচনা হয়েছে। যেহেতু কোনো সিদ্ধান্তে পৌঁছা যায়নি, সেজন্য আজকেও আলোচনার শুরুতে এই বিষয়টিকেই টেবিলে নিয়ে আসা হয়েছে এবং এখন এই বিষয়ের উপর আলোচনা চলছে যে রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটি থাকবে নাকি এটিকে আরও মডিফাই করে একটু উন্নত করা হবে। সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছেন। এক একটি রাজনৈতিক দল এক এক ধরনের মতামত দিচ্ছেন। সবশেষে এইগুলো নিয়ে একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে। আজকের যে নির্ধারিত শিডিউল রয়েছে সেটি হচ্ছে প্রথমত প্রধানমন্ত্রীর মেয়াদ কতবারের জন্য হবে, সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে আলোচনার মধ্যে রয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে যে প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি কেউ দায়িত্ব থাকতে পারবেন না। সেটি টানা হতে পারে কিংবা বিরতি দিয়ে হতে পারে, অর্থাৎ 2 মেয়াদের বেশি আর কেউ কোনো ধরনের সুযোগ পাবেন না। এবং যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একাধারে সংসদ নেতা এবং দলীয় প্রধান পদে থাকতে পারবেন না। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের শুরুতেই কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া নির্বাচনী যে আসন সীমানা রয়েছে সেই সীমানাও আজকের আলোচ্য সূচিতে রয়েছে। সেই বিষয়টিও হয়তো যদি সময় থাকে শেষ বেলা পর্যন্ত আলোচনার টেবিলে উঠতে পারে। মাহবুবা, আমার কাছে এই হচ্ছে ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দেশীয় ফল সংরক্ষণ ও বিদেশে রপ্তানিতে ব্যবস্থা নিতে বলেছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শুধু বিদেশি ফল না খেয়ে দেশি ফলও খাওয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর খামারবাড়িতে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধনীতে এসব কথা বলেন উপদেষ্টা। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। সরকারি পর্যায়ে 26টি ও বেসরকারি পর্যায়ে 49টি মিলিয়ে মোট 75টি প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করছে। সারা দেশের সবকটি জেলার 431টি উপজেলায়ও ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে। দেশি ফল যেন আমরা খাই, দেশি ফল খেলে আমাদের কিন্তু বৈদেশিক পয়সাও কিন্তু অনেক সাশ্রয় হবে। আরেকটা প্লাস, আপনারা শুনে আনন্দিত হবেন যে আমরা কিন্তু বিদেশে প্রচুর পরিমাণ আম, কাঁঠাল এগুলি কিন্তু পাঠাচ্ছি, পেয়ারা। সারা দেশের পাশাপাশি রাজধানীতেও বাড়ছে করোনা এবং ডেঙ্গু রোগীর সংখ্যা। রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে দেখা জ্বর, ব্যথা সহ নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ভিড় করছেন বহু মানুষ। হাসপাতালটিতে 16 জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে বমি ও রক্তপাত সহ নানা জটিল লক্ষণ নিয়ে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগী। অনেকে এসেছেন ঢাকার বাইরে থেকে। হাসপাতালটির পরিচালক কর্নেল তানভীর আহমেদ বলেন, করোনা থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার, দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া এবং ডেঙ্গুর ক্ষেত্রে জমা পানি ফেলে দেয়া, মশারি ব্যবহার ও সতর্কতার উভয় ক্ষেত্রেই লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে হাসপাতালে যেতে হবে। বাচ্চার জ্বর হয়েছিল, তারপর জ্বর কমেন ওষুধ খাওয়াইছি, তারপর এই জায়গায় আসছি, পরীক্ষা দিয়েছে, তার পরীক্ষা করে এখন আজকে আসছি দেখাতে।
যদি কারো ফিভার থাকে সেই ক্ষেত্রে কিন্তু, কিংবা কাফ থাকে, কিংবা ব্লিডিং টেন্ডেন্সি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু নিকটস্থ ডাক্তারের সাথে আগে পরামর্শ করতে হবে। দেন দ্য ডক্টর উইল ডিসাইড whether that patient should be admitted or not. নোয়াখালীর হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদীতে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকে অপেক্ষা করছেন ঘাট এলাকায়। লাইটার জাহাজগুলোকে তীরে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, ৩ নম্বর সতর্কতার সংকেত দেওয়ার পর সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে ঘাটে নৌ পুলিশ মোতায়েন রয়েছে। দর্শক, আবহাওয়ার সবশেষ খবর জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন আবহাওয়ার? কখন নাগাদ আসলে সমুদ্রে নৌ চলাচল স্বাভাবিক হতে পারে জানাবেন। জি, ধন্যবাদ মাহবুবা আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়াতে সকাল থেকে মৌসুলধারে বৃষ্টি হচ্ছে, দমকা হওয়া বয়ে যাচ্ছে মাঝে মাঝে। এটি শুধু সকাল থেকে নয়, গত রাত থেকে শুরু হয়ে এখনো অব্যাহত আছে। এদিকে ভারী বর্ষণের কারণে হাতিয়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নিম্নাঞ্চল তলিয়ে যেতে দেখা গেছে। আমি সকাল থেকে হাতিয়ার বিভিন্ন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখেছি, শুধু নিম্নাঞ্চল নয়, বিভিন্ন গ্রামীণ রাস্তাঘাটও অতিবৃষ্টির পানিতে তলিয়ে যেতে দেখা গেছে। শুধু হাতিয়া পৌরসভার মধ্যে নয়, হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে নিম্নাঞ্চলগুলো অতিবৃষ্টির কারণে তলিয়ে যেতে দেখা গেছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের সকল ধরনের নৌ যোগাযোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আমি কথা বলছি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ, এটি ৩ নম্বর সতর্ক সংকেতের আওতায় থাকায় গত রাত থেকে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের সকল ধরনের নৌ যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এটি দুর্যোগপূর্ণ আবহাওয়া একেবারে স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এদিকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোনো অসাধু বোট মালিক যেন মানুষের যাত্রী পারাপারে সুযোগ না পায়, সেজন্য নৌ পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সকাল থেকে গিয়ে দেখেছি নৌ পুলিশের কর্মকর্তারা এবং সদস্যরা তারা নলছিরা ঘাট এবং তমরুদ্দি ঘাটে টহল দিচ্ছেন, এবং যেন প্রশাসনের সিদ্ধান্তের বাইরে কেউ যেন নদী পারাপার করতে না পারেন। শুধু নদী যাত্রী পারাপার নয়, হাতিয়ার বিভিন্ন ঘাটে ছোট ছোট মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদে থাকতে বলা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সর্বশেষ। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।